কাজটা করবো আমরা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের ওপরে, মানে মৌলিক অধিকার, যে আমাদের সংবিধান যে আমাদের মৌলিক অধিকারগুলোকে দিয়েছে। তো কী কী দিয়েছে, হ্যাঁ, কখন কখন কতগুলো আছে, কী কী আছে, কোনখানে আছে, এগুলো সব পড়বো আজকে। তো শুরু করি প্রথম, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল রাইট যদি বলি, এগুলো হচ্ছে আমাদের ভারতীয় যারা নাগরিক আছে তাদের জন্য, হ্যাঁ, সব নাগরিকের জন্য, ঠিক আছে? বেসিক হিউম্যান ফ্রিডম যেটা, এটা কেন দরকার, কেন কি এটা প্রতিটা ইন্ডিভিজুয়ালের জন্য, হ্যাঁ, ইকুয়ালিটি, ডিগনিটি অ্যান্ড লিবার্টি ইন দ্য সোসাইটি থাকতে গেলে এইসব করার জন্য মৌলিক অধিকারগুলো আমাদের দরকার, ঠিক আছে? তো এটা অংশ পার্ট 3-তে আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, আর্টিকেল যদি বলে কথা মধ্যে আছে, তাহলে বলবে 12 থেকে 35, 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে সব কিছু আছে। এটা বড় করা হয়েছে ইউএসএ থেকে, এই একটা প্রশ্ন আছে। এটাকে তোমার বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া, ঠিক আছে? এই ম্যাগনা কার্টা জিনিসটা বলে দিচ্ছি কি, এই যে ম্যাগনা কার্টা না, এটাকে একটা বলা হয়, এটাকে চার্টার বলা হয়, ঠিক আছে? এটাকে চার্টার বলা হয়, চার্টার অফ রাইটস। হ্যাঁ, চার্টার অফ রাইটস, এই চার্টার মানেটা কি? আমি যেটা এই উদাহরণ দিই, চার্টার মানে হচ্ছে একটা রিটেন ডকুমেন্ট। চার্টার মানে হচ্ছে কি, রিটেন ডকুমেন্ট, এটাকে চার্টার বলা হয়। তো এটাকে সেটা বলেছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা চার্টার অফ রাইটস, ঠিক আছে? যেমন যদি আমি ফার্স্ট ম্যাগনা কার্টা, ফার্স্ট রিটেন ডকুমেন্ট, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটের প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট রিটেন ডকুমেন্ট রিলেটিং টু দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন কে করেছিল? হ্যাঁ, প্রথম আমাদের ইন্ডিয়া না, কিন্তু এটা হয়েছিল তোমার, যদি ফার্স্ট দেখি, এটা হয়েছিল 1215 সালে। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। কিং জন তখন ছিল, রাজা জন, ঠিক আছে? তখনকার সময়, হ্যাঁ, যে রিচ ক্লাস পিপলরা আছে, বড় লোকের, রিচ ক্লাস, এটাকে ব্যারন্স বলা হয়, হ্যাঁ, তো ওই রিচ ক্লাস কিং জনকে প্রেসার করিয়ে এই চার্টারটা বানিয়েছিল, প্রথম ফার্স্ট রিটেন ডকুমেন্ট। তো এটাও আমাদের রিটেন ডকুমেন্ট বলে আছে, ঠিক আছে? এটা জাস্টিসিয়েবল বলেইছিলাম আগের দিনে। জাস্টিসিয়েবল কেন কি এটা উল্লঙ্ঘন হলে পরে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেতে পারি। আন্ডার আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট, আর আন্ডার আর্টিকেল 226 হাইকোর্টে যেতে পারি আমরা, ঠিক? এটা আমরা পরে বিস্তারভাবে দেখবো আবার। হ্যাঁ, ওকে। এখানে একটা জিনিস বলে দিই, এই যে এইটাকে পরে পড়ছি, ঠিক আছে? এই পার্টটাকে ফাইনাল রাইট দেখে নিই কী কী রকমের হয়, কতগুলো হয়, সবগুলোই আমরা মনে রাখবো, যতগুলো আছে। হ্যাঁ, তো 12-13টাগুলো পরে, 12-13, আর এই পাশে তোমার 35-এর মানে কটা বললাম, 12 থেকে 35 বললাম আমি, 12 থেকে 35। তো এর মাঝখানে 14 থেকে 32 অবধি ইম্পর্টেন্ট, এর মাঝখানে 14 টু 32 সব পরীক্ষাতে আসে, ঠিক আছে, বেশিরভাগ। তো দেখিনি কী কী জিনিসগুলো। তো দেখো, রাইট টু, প্রথমে যে আছে 14 থেকে 18, চারটে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে? রাইট টু ইকুয়ালিটি মানে সমানতার অধিকার, ঠিক আছে? তো আর্টিকেল 14-এ কী আছে? ইকুয়ালিটি বিফোর ল, তাই না? মানে দেশের আইনের চোখে সবাই সমান, তাই না? ধর্ম জাতি যেটাকে বলে, দেশে মানে ইকুয়ালিটি বিফোর ল, মানে কানুনকে সামনে সব এক, যেটা ওটাই বলছে, ঠিক আছে? নো ডিসক্রিমিনেশন, নো ডিসক্রিমিনেশন, কোনো ভেদভাব হবে না অন দ্য গ্রাউন্ড অফ কি, রিলিজিয়ান, রিলিজিয়ান, ঠিক আছে? রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ, এই কারো যদি থাকে, এই জিনিসগুলোতে আমরা ভেদভাব করতে পারবো না, এটা আর্টিকেল 15-এ রাখা আছে। ধর্ম, জাতি, লিঙ্গ বা জন্মস্থান ভিত্তিতে কোনো ধর্ম মানে বৈষম্য করা যাবে না, ঠিক আছে? তারপর আর্টিকেল 16-এ কী লেখা আছে? ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। পাবলিক এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট জব, পাবলিক এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট জব মনে রাখবে, ঠিক আছে? গভর্নমেন্ট জবকে পাবলিক এমপ্লয়মেন্ট বলছে, বোঝা গেল? এটাতে সবাইকে সমানভাবে যেতে হবে, যেই লোক হোক। সরকারে তো এমন না যে আমি কালো বলে সরকারি চাকরি পাবো না, ফর্সা বলে পাবো না, কারণ ডিসক্রিমিনেশন করা যাবে, সবাই ইকুয়াল অপরচুনিটি দিতে হবে সবাইকে, ঠিক আছে? আর্টিকেল 17 কী আছে? এটা আর্টিকেল 16 ছিল। আর্টিকেল 17 কী আছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, ছোঁয়াছুত যেটাকে বলে, হ্যাঁ, এটাকে ছোঁয়াছুত বলে, যে
তুমি নিচু জাতি বলে ছোবো না, এইসব করা যাবে না, ঠিক আছে। অ্যাবলিশন অফ টাইটেলস, আর্টিকেল 18, টাইটেলস রাখা যাবে না। টাইটেলস মানে কেমন, আমার যেমন যে মুখার্জি, দাস, বৈরাগ্য এইসব না, হ্যাঁ, মানে আনখাই কেউ টাইটেল রাখতে হবে না। হ্যাঁ, কিছু টাইটেল অ্যাকসেপ্টেবল আছে, যেমন কোনো মিলিটারি কেউ আছে, ডক্টর আছে, এগুলো সব বসে। এক্সেপ্ট এটা থাকে, মনে রাখবে, এক্সেপশন কিছু আছে, এক্সেপ্ট আছে মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক, এইগুলোকে টাইটেল রাখতে পারে মানুষ, আগে যা বসে যেমন, হ্যাঁ, না নর্মাল লটারেট যেমন বলে, হ্যাঁ, যেমন থাকে কার্নেল, লেফটেন্যান্ট জেনারেল, এগুলো টাইটেল রাখতে পারে, কিন্তু বাকি টাইটেলস আমি জমিদার এই থেকে এসছি ওই সব হবে না। অ্যাবলিশন টাইটেল আর্টিকেল 18, ঠিক আছে। এগুলো ছিল রাইট টু ইকুইটির আন্ডারে, ঠিক আছে, সমানতার অধিকার। সমতার অধিকার, ঠিক আছে, সমতার অধিকার, ঠিক আছে। এবারে আছে, ও বলেছে রাইট টু ফ্রিডম, মানে স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার, ঠিক আছে, স্বাধীনতার অধিকার। ওকে, এখানে কী কী বলেছে দেখি। আর্টিকেল 19 খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আর্টিকেল 19 খুবই ইম্পর্টেন্ট আমাদের সংবিধানের জন্য। এখানে কি বলেছে, ফ্রিডম কিসে কিসে ফ্রিডম দিয়েছে, হ্যাঁ, স্বাধীনতা কিসে কিসে দিয়েছে, স্পিচ, এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশন, ঠিক আছে। মানে যে কোনো জায়গায় আমি যা ইচ্ছা বলতে পারি, চলাচল করতে পারি, যে কোনো পেশা বেছে নিতে পারি আমি, যে কোনো প্রফেশন বেছে নিতে পারি, যে কোনো রেসিডেন্সে থাকতে পারি আমি, ঠিক আছে, এইসবগুলো আমরা করতে পারি, এটাকে বলছে ফ্রিডম। কুড়ি 21টা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 21টা খুবই ইম্পর্টেন্ট। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, ঠিক আছে, আর্টিকেল 20, আর্টিকেল 20 হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট কনভিকশন অফ অফেন্স, ঠিক আছে। বাবু মানে হচ্ছে কোনো একটা লোক কোনো একটা ক্রাইম করেছে, ঠিক আছে, কোনো একটা লোক কোনো একটা ক্রাইম করেছে এবং অ্যাকিউজড আছে কোনো একটা ইয়েতে, ঠিক আছে। তো যেমন আমাদের সিম্পল যদি বলি, আমাদের যে ছিল যখন দিল্লি তাজ হোটেল অ্যাটাক হলো, ঠিক আছে, তাজ হোটেল অ্যাটাক হচ্ছে, তো ধরা পড়েছিল একজন, ঠিক আছে, ধরা পড়ে তাকেও তো তার ফাঁসি হয়েছিল, কাসাবের ফাঁসি হয়েছিল, কিন্তু ওকে সব কিছু সরকারি দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওকে ওর জন্য উকিল ঠিক করা হয়েছিল, সব কিছু হয়েছিল, সে কনভিকশন হোক, হ্যাঁ, কনভিকশন মনে হচ্ছে শাস্তি পাওয়া, ঠিক আছে, মানে কনভিকশন মানে শাস্তি পাওয়া, আর অ্যাকুইটাল মানে বাড়ির খারিজ হয়ে যাওয়া, ঠিক আছে। তো এটা বলেছে, হ্যাঁ, প্রোটেকশন অফ লাইফ বুঝতেছো, অ্যান্ড পার্সোনাল লিবার্টি আন্ডার আর্টিকেল 21, এটাও ইম্পর্টেন্ট, প্রোটেকশন অফ লাইফ, নিজের লাইফের আমি প্রোটেক্ট করতে পারি, হ্যাঁ, পার্সোনাল লিবার্টি আমার নিজের, ঠিক আছে। আর্টিকেল 21 এটা মনে রাখবে। আর্টিকেল 20, 21, 19 খুবই ইম্পর্টেন্ট। 21-এ এটাই ইম্পর্টেন্ট, রাইট টু এডুকেশন, সবাই পড়াশোনা করতে পারে। এটা যেমন দেখবে লাস্টে যখন দেখবে না কিছু একটা দিয়ে দিয়েছে, ABCD কোনো জায়গায় অ্যাড হয়েছে একটা, ঠিক আছে, এটা অ্যাড হয়েছে 86th অ্যামেন্ডমেন্টে 2002 সালে, ঠিক আছে। রাইট টু এলিমেন্টারি এডুকেশন বলা আছে যে 6 থেকে 14 ইয়ার্স অফ এজের মধ্যে সবারই এলিমেন্টারি এডুকেশন, কিন্তু নট হায়ার এডুকেশন, এলিমেন্টারি বেসিক এডুকেশনগুলো ফ্রি অফ কস্ট, হ্যাঁ, অধিকার সবারই, ঠিক আছে। আর কি বলে আর্টিকেল 22 কী বলেছে, আর্টিকেল 22 বলেছে প্রোটেকশন অ্যাগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। প্রোটেকশন অ্যাগেনস্ট অ্যারেস্ট ডিটেনশন মানে হচ্ছে যে তোমার অ্যারেস্ট যে অনখাই কেউ করে নেবে না, ডিটেনশন মানে কেউ আটকে রাখবে না, ঠিক আছে, রাখতে অধিকার নেই কারো, এগুলো সব তোমার ফান্ডামেন্টাল রাইট এগুলো, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম এগুলো রাইট টু ফ্রিডমে বুঝতে পারলে রাইট টু এডুকেশন সবাইকে দেওয়া যাবে, ফ্রি এডুকেশন যেটাকে বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, মানে 6 থেকে 14 বছরের সকল শিশুদেরকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান যেটাকে বলা হয়, ঠিক আছে। 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, 22-এ কী আছে বললাম, গ্রেফতার ও আটক, ঠিক আছে, মানে অ্যারেস্ট ও ডিটেনশন থেকে সুরক্ষা। মানে কিছু ক্ষেত্রে গ্রেফতার ও আটক হওয়া ব্যক্তির অধিকার, মানে কেউ যদি কেস, মানে কারো যদি নামে কেস হয়েছে, তার নামে স্পেসিফিক কজেস তাকে
অ্যারেস্ট করলো ঠিক আছে, তো ডিটেনশন করা যাবে না। যেমন ডিটেনশন কেন বলছি, যেমন কোনো কোনো লোক যদি অ্যারেস্ট হলো, এক মিনিট, এটাকে কোনো লোক যদি অ্যারেস্ট হলো, হ্যাঁ, কোনো লোক একটা এই লোকটা অ্যারেস্ট হয়ে গেল, ঠিক আছে, অ্যারেস্ট হওয়ার মধ্যে উইদিন 24 আওয়ার্স সের মধ্যে ওকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট যে আছে তার কাছে তাকে হাজির করতে হবে। এটা হচ্ছে এটা যদি না করে, তাহলে পুলিশ যদি না করে, পুলিশ অ্যারেস্ট তো পুলিশই করে না, পুলিশ যদি এর অ্যারেস্ট না করে, অ্যারেস্ট করলো ঠিক আছে, তার মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি তাকে কোর্টে না প্রডিউস করলো, তাহলে ওই লোকটার মৌলিক ফান্ডামেন্টাল রাইট হচ্ছে, ভঙ্গ হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, আর্টিকেল 22 এটা বলে। এবারে কি, রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, যেগুলো শোষণ যেগুলো হয়, যেমন আর্টিকেল 23-এ কী আছে, আর্টিকেল 23-এ আছে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং, মানে মানুষ কেনা বেচা হবে না, পারবে না মানুষকে মানে যেটা হিউম্যান ট্রাফিকিং বলা হয়, ঠিক আছে, এগুলো হবে না। ফোর্সড লেবার, ঠিক আছে, মানে ফোর্সড লেবার মনে হচ্ছে জবরদস্তি শ্রমিক যাকে করে দিচ্ছে, মানে কার ইচ্ছা নেই, হ্যাঁ, তাকে জোর করে খাটাচ্ছে, ঠিক আছে, এগুলো করা যাবে না, ঠিক আছে। বেকার যাকে বলা হয়, বেকার শ্রমে ওগুলো জিনিসগুলো করা যাবে না, বেকার খাটানো যাবে না। 24-এ কী আছে, প্রহিবিশন, আটকানো কী আছে, চাইল্ড লেবার বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স ইজ হ্যাজারিয়াস জব, মানে কোনো খতরনাক কাজ আছে কি, যেমন, ঠিক আছে, ঝুঁকিপূর্ণ কোনো কাজ আছে, ঝুঁকিপূর্ণ কাজে 14 বছরের নিচে কোনো ছেলেকে চাইল্ড লেবার খাটানো যাবে না কোনো কারখানাতে, ঠিক আছে, তো আর্টিকেল 24-এ লেখা আছে, ঠিক আছে। এবারে কি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এটাতে কী আছে, ধর্মের স্বাধীনতার অধিকার, ঠিক আছে, ধর্মের স্বাধীনতার অধিকার। প্রথমে কি বলেছে আর্টিকেল 25-এ কী বলেছে দেখো, হ্যাঁ, ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস, প্রোপোগেশন অফ রিলিজিয়ন, ঠিক আছে। কনসাইন্স মানে হচ্ছে বিবেক, ফ্রি প্রফেশন, ঠিক আছে, প্র্যাকটিস অফ, মানে যে কোনো আমি করতে পারি, নিজের ইচ্ছা মতো আমি প্র্যাকটিস করতে পারি, আমি হিন্দু ধর্ম চাইলে হিন্দু ধর্ম করতে পারি, হ্যাঁ, মুসলিম ধর্ম চাইলে মুসলিম ধর্ম করতে পারি, যা ইচ্ছা ধর্ম, এই XYZ যা আছে, ঠিক আছে, সব কিছু করতে পারি, কেউ আটকাবে না, ঠিক আছে। প্রচারও করতে পারি বলেছে না, প্র্যাকটিস, প্রপাগেশন অফ রিলিজিয়ন, যে প্রচারও করতে পারি আমি। তারপরে কী হচ্ছে, আর্টিকেল 26-এ কী বলেছে, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আর্টিকেল 26, ঠিক আছে। BCS-এর জন্য যারা পড়ছো সবাই সব চ্যাপ্টার, সব আর্টিকেলগুলো মুখস্থ রাখবে, কিন্তু বাকি এক্সামগুলো সবগুলো করার দরকার নেই। আর্টিকেল 26-এ কী বলছে, 26-এ কী বলছে, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, মানে যেসব ধর্মীয় বিষয়ের পরিচালনা স্বাধীনতা, এটাকেই বলে, ধর্মীয় বিষয়ে পরিচালনা করছি, ধর্মীয় মানে দাপ্ততা, প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা, এইসব জিনিসগুলো করতে পারি, ঠিক আছে, রিলিজিয়াস অ্যাফেয়ার যেগুলো হয়, পূজা পাঠ করতে পারি, সব কিছু আমি, ঠিক আছে। 27 আছে, 27 নম্বর আর্টিকেলসে কী লেখা আছে, ফ্রিডম ফর পেইং ট্যাক্স ফর প্রমোশন অফ এনি রিলিজিয়ান, মানে ধর্মীয় যে প্রচারগুলো হচ্ছে, ধর্মীয় প্রচারের জন্য কর যেটা থাকে, ট্যাক্স থাকে যেটা, ওটা মুক্ত, ওটা ফ্রি, ওটা লাগে না। কোনো বিশেষ ধর্ম, আমি যদি হিন্দু ধর্ম বলি, হিন্দু ধর্ম যদি প্রচার করছি, তার জন্য কারো ট্যাক্স দিতে হবে না কাউকে, এটা একটা আছে। 28 নম্বর কী আছে, ফ্রিডম রিলিজিয়ান ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক আছে, মানে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, গভর্নমেন্ট স্কুল বলো, গভর্নমেন্ট কলেজ বলো, হ্যাঁ, যেগুলোতে কোনো রকমের ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না, এবং কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানে, হ্যাঁ, কাউকে ধর্মীয় অংশ নিতে বাধ্য করা যাবে না, ঠিক আছে। মানে আমি কলেজ খুলে দিয়েছি বলে আমি কলেজে সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিয়ে আমি দিচ্ছি, ওগুলো করা যাবে না, ঠিক আছে। এবারে রামায়ণ মহাভারত সবকিছুতে পড়বে, ওটাকে ধর্মভাবে দেখাচ্ছে না কিন্তু, ঠিক আছে, এই সময় রাখবে। এরপরে কী আছে, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, ঠিক আছে। আর্টিকেল 29 কি, সংখ্যালঘু যারা থাকে, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা,
প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, কালচার অফ মাইনরিটিজ, এই মাইনরিটিজের সংখ্যালঘুদের ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট এবং কালচারটাকে রক্ষা করা। ঠিক আছে, যে কোনো নাগরিক বা নাগরিক গোষ্ঠীতে নিজস্ব ভাষা, লিপি এবং সংস্কৃতির রক্ষার অধিকার। এটা আর্টিকেল 29 লেখা আছে। আর্টিকেল 30 কী লেখা আছে? রাইট অফ মাইনরিটিজ টু স্টেবিলাইজড অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। ঠিক আছে, মানে সংখ্যালঘু যারা থাকে, হ্যাঁ, সংখ্যালঘু ধর্মীয় হতে পারে, ভাষাগত হতে পারে, মাইনরিটিস মানে রিলিজিয়ান বেসিকও হতে পারে, ল্যাঙ্গুয়েজ বেসিকও হতে পারে, তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন নিজের মতো করে তারা করতে পারে সব কিছু। ঠিক আছে, ওদের ল্যাঙ্গুয়েজে তারা স্কুল কলেজ করতে পারে। এটা মনে রাখবে। আর কি আছে? আর্টিকেল 31, আর্টিকেল 31 এখানে ছিল, আর্টিকেল 31 এখানে ছিল। ঠিক আছে, এটা মানে যেটাকে বলে রাইট টু প্রপার্টি বলা হতো, রাইট টু প্রপার্টি, এটাকে তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? এটাকে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল যেটা 1978-এ, তাকে এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে 300A পার্ট কত ছিল? পার্ট হচ্ছে 12, এই দুটোকে অ্যাড করা হয়েছে। মানে এটাকে উঠিয়ে দিয়ে রাইট টু প্রপার্টি আর্টিকেল 31টাকে উঠিয়ে দিয়ে পরে এইটাকে করেছে। ঠিক আছে, এটা এখন আমাদের রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট না, এটা লিগ্যাল রাইট বলা হয় এটাকে এখন। ঠিক আছে, লিগ্যাল রাইট। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে কি বলেছে? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, সাংবিধানিক প্রতিকারের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার এটাকে বলা হয়। ঠিক আছে, কি বলেছে? রাইট টু মুভ টু সুপ্রিম কোর্ট ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট। যদি কেউ ফান্ডামেন্টাল রাইট যদি এই অতগুলো পড়লাম, এই আর্টিকেল 31কে বাদ দিয়ে, আর্টিকেল 31 বাদ দিয়ে বাকিগুলো আর্টিকেল পড়লাম, এগুলো যদি উল্লঙ্ঘন হয় তাহলে আমি যেতে পারি সুপ্রিম কোর্টে আন্ডার আর্টিকেল 32, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, এই আর্টিকেলটা আন্ডার আর্টিকেল 32। ঠিক আছে, এটা করতে পারি। আরেকটা কী বলেছে? হয় হাইকোর্টে যাব, হয় সুপ্রিম কোর্টে যাব, হয় হাইকোর্টে যাব। সুপ্রিম কোর্টে যেমন কী হয়, সব সুপ্রিম কোর্টে শুধু তোমার হয় কী বলে, শুধু ফান্ডামেন্টাল রাইটগুলোর উল্লঙ্ঘন হলে যেতে পারি, কিন্তু হাইকোর্টে ফান্ডামেন্টাল রাইট যেতে পারি এবং লিগ্যাল রাইট মানে যেটা বললাম রাইট টু প্রপার্টি যেটা বললাম, ওই সব টাইপেরও যেতে পারি আমরা। ঠিক আছে, এবং উল্লঙ্ঘন করলে যখন আমাদের মৌলিক অধিকার যদি ফান্ডামেন্টাল রাইট উল্লঙ্ঘন হয় তখন কোর্টকে কাছে গেলাম, কোর্ট তো কিছু করবে না, তো কোর্ট কী করে? কোর্ট রিট ইস্যু করে। কোর্ট মে ইস্যু রিট, 5 রকমের রিট আছে, রিট ইস্যু করে। এই জিনিসটা মনে রাখবে। রিট মানে কি? রিট কী আছে? রিট মানে রিটেন ডকুমেন্টস একটা, মানে বলবে, কাজ করবে। মানে সুপ্রিম কোর্ট কেন মানে হচ্ছে জিনিসগুলো, মানে যে কারণ আমি বললাম, যদি আজকে আমি বললাম যে আমি এখানে যে এই কথাটা বলছি, এই কথাটা বলতে দেওয়া হচ্ছে না আমাকে, এটা তো আমার রাইট টু স্পিচ আছে আমার। ঠিক আছে, রাইট টু স্পিচ আছে, তো রাইট টু স্পিচ উল্লঙ্ঘন করে দিয়েছে কেউ, তখন এই রিটগুলো 5টা রিটগুলো হয়। হিবাস কর্পাস মনে রাখবে, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরি আর কোয়া ওয়ারেন্টো, এগুলো সব ল্যাটিন ওয়ার্ড, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এগুলো আস্তে আস্তে আমরা আসবো জিনিসগুলো কী হয়। ঠিক আছে, তো আমি বললাম ফান্ডামেন্টাল রাইট, জাস্টিসিবলের নেচার, এগুলো যতগুলো পড়লাম আমরা এতক্ষণ থেকে, আর্টিকেল 14 থেকে এক্সেপ্ট আর্টিকেল 31 যতগুলো পড়লাম, 32-এর পরেও আছে, 32-এর পরে আর্টিকেল 32 বললাম, এটা আর্টিকেল 32 কিন্তু। ঠিক আছে, এটা আর্টিকেল 32। আর্টিকেল 33 আছে, 34 আছে, 35 আছে, এগুলো আস্তে আস্তে পড়বো, ওগুলো অত ইম্পর্টেন্ট না, কিন্তু তা পড়ে রাখবো আমরা। এই এতগুলো উল্লঙ্ঘন হলে আমরা কোর্টের কাছে যাব, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে, এবং হাইকোর্ট আর্টিকেল আন্ডার 226 এবং সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 আমাদেরকে জাস্টিস দেবে, স্বাধীনতা দেবে, যে এটা কেন হচ্ছে, যা কোশ্চেন করবে যে করেছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এই আর কি আছে? আর এই ফান্ডামেন্টাল রাইটগুলো পড়ছিলাম, এই যে
এই যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে এগুলো কিন্তু কি বলবো, ফিচার্স যদি কিছু বলি, আমি ফিচার্স যদি কিছু বলি, হ্যাঁ ফিচার্স মানে ফিচার্স কী থাকবে, ফিচার্স ফান্ডামেন্টাল রাইটের ফিচার্স যদি একটা প্রথম বলি, দেয়ার জাস্টিসেবল বলে দিলাম, জাস্টিসেবল মানেটা বলে দিলাম, উল্লঙ্ঘন হলে কোর্টে যেতে পারে, ঠিক আছে। আর কি ফিচার্স আছে, এটা হচ্ছে দে আর নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। দে আর অ্যাবসলিউট নট কোয়ালিফাইড মানে হচ্ছে এগুলো তো আছে আমাদের ফান্ডামেন্টাল রাইট এগুলো, এবারে কোনো ভাবো আমাদের একটা প্রচণ্ড বড় একটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে গেল, ঠিক আছে, ন্যাশনাল ইমার্জেন্সি চলে এলো, হ্যাঁ, বা এক্সটার্নাল ইমার্জেন্সি বা আর্মড রেভিলিয়ন কিছু ঝামেলা হচ্ছে বিশাল বড় লড়ার হয়ে গেছে, তখন আমি বললে হবে না যেটা আমার মৌলিক অধিকার, ঠিক আছে। তখন কিন্তু 20-21 বাদ দিয়ে সবগুলোই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তখন আর কিচ্ছু হবে না। তো এটাই বলা হচ্ছে। রেস্ট্রিকশন আর রিজনেবল, রেস্ট্রিকশন আছে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আছে, আনখাই রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। আর কি আছে এটা, হ্যাঁ, আর এটাকে স্যাক্রোসেন্ট বলা হয়। দে আর নট স্যাক্রোসেন্ট অর পার্মানেন্ট। এটা পার্মানেন্ট নেই, মানে পার্লামেন্ট যেটা আছে আমাদের, পার্লামেন্ট বলেছিলাম, এই পার্লামেন্ট যেটা আছে এটা পার্লামেন্ট এটাকে চেঞ্জ করতে পারে, ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করতে পারে, যেমন সংবিধানটাকে করেছে তো, সংবিধানটা বলছি, এই যে কথাই বললাম, এই তো আর্টিকেল এটাকে করলো তো, এটাকে তো পার্লামেন্টে চেঞ্জ করেছিল 1978 সালে, রাইট টু প্রপার্টিকে, তো করলো ওটাকে এটা পার্লামেন্ট করেছে। কিন্তু পার্লামেন্টকে করার সময় মনে রাখতে হবে যে আমি তো এটাকে চেঞ্জ করছি, কিন্তু আমাদের সংবিধান যেটা আছে কনস্টিটিউশনে, তার বেসিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করলে হবে না, বেসিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবো না। অ্যামেন্ডমেন্ট করতে পারবে, অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করবে, অ্যামেন্ডমেন্ট না করতে মানুষকে আমি তো আর ফাইনাল যে কোনো আর্টিকেলকে চেঞ্জ করতে পারবো না, আমার সংশোধন করতে হবে। সংশোধনে অ্যামেন্ডমেন্ট আছে, মনে রাখবে অ্যামেন্ডমেন্ট আগের দিনে কী পড়েছিলাম, আর্টিকেল 368 আর্টিকেলে আছে, 368 আর্টিকেলে দ্বারা চেঞ্জ করতে পারি আমি ফান্ডামেন্টাল রাইটকে, কিন্তু উইথাউট এফেক্টিং দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আর সাসপেনশনের কথাটা বললাম যেটা, হ্যাঁ সাসপেনশনের কথা একটু দেখিয়ে দিই, জায়গা কোথায় আছে, জায়গা নিচে রেখে দিচ্ছি। এই যে তাহলে ফিচার্স কী বললাম, ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইট, প্রথম ফিচার্স বললাম জাস্টিসিয়েবল ইন নেচার, ঠিক আছে। রেস্ট্রিকশন যেগুলো আছে আর রিজনেবল, ঠিক আছে। পার্লামেন্ট যেটা আছে এটা ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করতে পারে, কিন্তু উইথাউট এফেক্টিং দ্য বেসিক স্ট্রাকচার, সংবিধানের যে বেসিক স্ট্রাকচারটাকে না হাত দেওয়া যাবে না, ঠিক আছে। আর ফিচার্সকে 4 নম্বর করতে পারি, হ্যাঁ। এবারে এই যে এইটা বললাম রেস্ট্রিকশন আর রিজনেবল, এটাকে ডিসক্রাইব করি একটু মতো, 4 ডিসক্রাইব করছি এটাকে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে এই জিনিসটা হচ্ছে সাসপেন্ড হবে, যেমন যদি ন্যাশনাল ইমার্জেন্সি লেগে গেল, ন্যাশনাল ইমার্জেন্সিতে আর্টিকেল 20 আর 21 বাদ দিয়ে প্রতিটা ফান্ডামেন্টাল রাইট তোমার সাসপেন্ড হয়ে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে। বলতে পারবো না ঝামেলা চলছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, আমি একজন নর্মাল মানুষ হয়ে বলে দিলাম উল্টাপাল্টা, হবে না কিন্তু। তখন না কোর্টে গিয়ে বললে হবে না, আমাকে এই করে দিল ওই করে দিল। আর্টিকেল 20 আর 21 বাদ দিয়ে, এক্সেপ্ট আর্টিকেল 20 অ্যান্ড 21, এই কটা বাদ দিয়ে, দুটো বাদ দিয়ে বাকি যতগুলো ফান্ডামেন্টাল রাইট সব কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, এই একটা মনে রাখবো, ঠিক আছে। এবং আর্টিকেল 19 যেগুলো আছে, আর্টিকেল 19 কোনটা বললাম, এই তো এই পার্টটা, রাইট ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স, প্রফেশন, মানে আর্টিকেল 19-এর কটা আছে দেখি, আর্টিকেল 19-এ 1 2 3 4 5 6 6টা, এই যে 6টা আছে, মানে যে যেসব ছটা ভিতরে, মানে আর্টিকেল 19-এর ভিতরে 6টা জিনিসগুলো আছে, হ্যাঁ। আর্টিকেল 19 যের মধ্যে যে 6
6টা রাইট আছে, ঠিক আছে? এইগুলোও সাসপেন্ড হবে। এগুলো সাসপেন্ড কখন হবে? এগুলো সাসপেন্ড হবে যখন কোনো এক্সটার্নাল এমার্জেন্সি হবে। এক্সটার্নাল এমার্জেন্সি, ওটাই মনে বললাম যুদ্ধক্ষেত্রে, নট অন দ্য গ্রাউন্ড অফ ইন্টারনালে যে এমার্জেন্সি, ইন্টারনালে না এক্সটার্নালে হবে। এক্সটার্নাল মানে বাইরের দেশের সঙ্গে যুদ্ধ লেগে গেছে, ইন্টারনাল মানে কি ভেতরে ভেতরে যুদ্ধ, মানে চোখগুলো তো হবে না, কিন্তু বাইরেতে হয়ে যাবে। তো এই জিনিসগুলো মনে রাখবে, পরীক্ষাতে আছে যে কোন দুটো ন্যাশনাল এমার্জেন্সিতে সাসপেন্ড হয় না, তো এগুলো হয় না, ঠিক আছে? এই জিনিসগুলো বোঝা গেল। আর একটা লাস্ট পয়েন্ট পড়ে দিচ্ছি, এগুলো আমরা রিড যেগুলো পড়লাম, রিডের এগুলো আছে, রিডগুলো আমরা পরে পড়ে নেবো, ঠিক আছে? রিডগুলো এখন না, রিডটা একটা অন্য ক্লাস লাগবে একটা। হ্যাঁ, স্টেট, ছোট্টোর মধ্যে কিনি স্টেট যেটা বলি, স্টেট মানে কি? আমরা জানি স্টেট মানে শুধু রাজ্য হয়, তো স্টেট মানে রাজ্য, আমরা মানে স্টেট মানে রাজ্য হবে। দ্য টার্ম স্টেট হ্যাজ বিন ইউজড ইন ডিফারেন্ট প্রভিশন কনসার্নিং ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? স্টেটকে অনেক কিছুইভাবে বোঝানো যায়, স্টেট মানে অনেক কিছুই হতে পারে। স্টেট একটা কোনো মিউনিসিপ্যালিটিকে বলা যেতে পারে, স্টেট পঞ্চায়েতকে বলা যেতে পারে, কোনো ডিস্ট্রিক্ট বোর্ডকে বলা যেতে পারে, ঠিক আছে? যেমন বা কোনো সংস্থান, যেমন LIC, IOCL, ONGC, সেল, এগুলোকেই স্টেট বলা যায়, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 12তে লেখা আছে এগুলো, যেটা বললাম না, আর্টিকেল 12তে লেখা আছে। এবার দেখো আরেকটু ছোটো ছোটো বলে দিচ্ছি, এই যে একটা স্টেটে কী কী থাকবে, মানে একটা স্টেটে কী কী থাকলে জিনিসটা স্টেট বলা, আমাদের পুরো রাজ্যকে স্টেট বলাই হচ্ছে, বাকিগুলো ওগুলোকে স্টেট বলা হয়, ঠিক আছে? দেখো, গভর্নমেন্ট থাকবে, অ্যান্ড পার্লামেন্ট থাকবে, ঠিক আছে? এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গেন। এক্সিকিউটিভ মানে কি? PM, মানে সেন্ট্রালে যদি দেখি, আমি সেন্ট্রালে দেখছি এখানে, সেন্ট্রাল দেখছি, এটা ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, PM প্লাস কাউন্সিল অফ মিনিস্টার, এর এক্সিকিউটিভ বলা হচ্ছে। আর লেজিসলেটিভ কোনটাকে বলা হচ্ছে? রাজ্যসভা, লোকসভাকে, এগুলোকে সবাই মিলে থাকবে ইউনিয়নের মধ্যে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তখন এটাকে স্টেট বলবো। রাজ্য সরকারের মধ্যে স্টেট গভর্নমেন্টকে কী বলবো? গভর্নমেন্ট থাকছে, লেজিসলেটিভ থাকছে স্টেট, এক্সিকিউটিভ মানে কী হবে? CM হবে প্লাস কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে? CM প্লাস MLAsরা, ঠিক আছে? আর লেজিসলেটিভ অর্গান মানে এখানে কি? বিধানসভা আর বিধান পরিষদ, এই জিনিসগুলো মনে রাখবে, ঠিক আছে? আর বাকিগুলো যেগুলো বললাম, অল অথরিটিস, অল লোকাল অথরিটিস, হ্যাঁ, যেমন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ডস, ঠিক আছে? কোনো ইমপ্রুভমেন্ট ট্রাস্টস, এগুলো থাকে, ঠিক আছে? অন্য অথরিটি যেগুলো স্ট্যাটিউটরি বা নন স্ট্যাটিউটরি অথরিটিস লাইক LIC, ONGC, সেল, এগুলোও স্টেটকে আন্ডারে আছে। তো এখানের ইম্পর্টেন্ট একটাই যে স্টেট কোন এতে আর্টিকেলে লেখা আছে, তো আর্টিকেল 12তে, এখান থেকে একটাই প্রশ্ন আসতে পারে, স্টেট এর ডেফিনেশন কোথায় আছে, বলবে আর্টিকেল 12তে স্টেটের ডেফিনেশন করা আছে, ঠিক আছে? এটা বোঝা গেল? আজকের ক্লাস এটুকুই থাকলো। ঘরে হোমওয়ার্ক দিলাম, ঘরে হোমওয়ার্কের মধ্যে হচ্ছে আর্টিকেল 33, আর্টিকেল 34 আর আর্টিকেল 35, কেন 12 থেকে 35 বলেছিলাম, 12টাতেই মাত্র পড়লাম, 13 দরকার নেই। হ্যাঁ, মাঝখানে 14 থেকে 32 পড়ে নিয়েছি, থাকলো কি 33, 34 আর 35, এই তিনটে ঘরে হোমওয়ার্ক থাকলো, পড়ে রাখবে জিনিসটা কি। নেক্সট দিন আমি এটা তখন রিড বোঝাবো, রিডের সাথে সাথে আমি 3টে আর্টিকেলস নিয়েও আমি বুঝিয়ে দেবো জিনিসটা কী বলতে চেয়েছে না বলতে চেয়েছে, ঠিক আছে? আজকের ক্লাস এটুকুই থাকলো, থ্যাংক ইউ।